আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি বিগত ক্লাস তোমাদের যেটা নেয়ার কথা ছিল আমাদের ভর্তি কার্যক্রমের জন্য, সেটা সম্ভব হয়নি। তো যাই হোক, আজকে আমরা আমাদের ধারাবাহিক লেকচারের যে অধ্যায়টা আমরা পড়ছিলাম ঘাসফড়িং, আজকে চতুর্থ ক্লাসটি আজকে আমরা করব। গত ক্লাসগুলোতে ঘাসফড়িংয়ের যে অংশগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, ঘাসফড়িংয়ের দৈহিক বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হচ্ছিল, সেই ধারাবাহিকতায় আজকে ঘাসফড়িংয়ের রক্ত ও রক্ত সংবহন তন্ত্র নিয়ে আজকে আমরা ক্লাসটি করব। ঘাসফড়িংয়ের তোমরা জানো যে ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এদের রক্ত হচ্ছে বর্ণহীন। তো এদের রক্তে কোনো রঞ্জক পদার্থ থাকে না, যে কারণে শ্বাসরঞ্জক থাকে না, যে কারণে এদের রক্ত বর্ণহীন হয়ে থাকে। তো যেহেতু এটি একটি বিবর্তনের ধারাক্রমে, এটি তুলনামূলকভাবে এদের যে অঙ্গ সংস্থান সেটি একেবারে অনুন্নতও না, আবার একেবারে খুব বেশি উন্নতও না। তো এদের রক্ত সংবহন তন্ত্রের মধ্যেও অনুরূপ আমরা বিষয়টি পরিলক্ষিত হতে দেখব। এদের রক্ত সংবহন তন্ত্র তিনটা প্রধান অংশ নিয়ে গঠিত। এদের রক্ত সংবহন তন্ত্রের যে রক্ত সংবহন প্রক্রিয়াকে চালু রাখার কাজে নিয়োজিত পৃষ্ঠীয় বাহিকা, যেখানে কতগুলো প্রকোষ্ঠ থাকে, হৃৎপিণ্ড সদৃশ কতগুলো প্রকোষ্ঠ থাকে। এদের রক্ত দেহের অভ্যন্তরের যে গহ্বর, অর্থাৎ যে হিমোসিল, এই হিমোসিলের মধ্য দিয়েও এদের রক্ত বাহিত হয়। তো আমরা সার্বিকভাবে এদের রক্ত সংবহন তন্ত্রের গঠন প্রকৃতি কীরূপ সেটা আমরা চিত্রের সাহায্যে দেখব। এদের রক্ত সংবহন তন্ত্রের অংশগুলো কি কি? প্রথমত হচ্ছে হিমোসিল, তারপরে ভেতরে যে তরলটি থাকে রক্ত বলে আমরা যা জানি, এটা এদের ক্ষেত্রে এদের রক্তকে বলা হয় হিমোলিম্ফ ও পৃষ্ঠীয় বাহিকা। এদের যে হিমোলিম্ফ, এটা হিমোলিম্ফ রক্তকে হিমোলিম্ফ কেন বলা হয়? এদের রক্তে এক ধরনের রক্তকণিকা থাকে যেটাকে বলা হচ্ছে হিমোসাইট। হিমোসাইটগুলো অনেকটা শ্বেতকণিকার মতোই। আবার এদের রক্তে লসিকা, যে অন্যান্য প্রাণীতে যেমন লসিকা সংবহন তন্ত্রে লসিকা কোষ অর্থাৎ লিম্ফোসাইট নামক বিশেষ ধরনের কোষ থাকে। এই লিম্ফোসাইটও এটা এক ধরনের শ্বেতকণিকা, কিন্তু সেটা থাকে হচ্ছে লসিকা সংবহন তন্ত্রে। পতঙ্গ বা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই লসিকার যে লিম্ফোসাইট, এটা রক্তের সাথে মিশ্রিত অবস্থা থাকে। হিমোসাইটের হিমো শব্দটা আর লিম্ফোসাইটের লিম শব্দটাকে নিয়ে এদের যেহেতু মিশ্রিত অবস্থায় থাকে, হিমোসাইট এবং লিম্ফোসাইট মিশ্রিত অবস্থা থাকে, এই জন্য সম্মিলিতভাবে নামটা দেওয়া হয়েছে হিমোলিম্ফ। তো হিমোলিম্ফ থাকে এদের পৃষ্ঠবাহিকা এবং হিমোসিলের মধ্য দিয়ে প্রবাহমান। আমরা এদের রক্ত সংবহন তন্ত্রের চিত্র এঁকে এর গঠন প্রকৃতি সম্পর্কে জানব। আমরা যদি পার্শ্বীয়ভাবে দেখি তাহলে এভাবে আমরা চিত্রটি দেখাতে পারি।
এদের পৃষ্ঠীয় বাহিকায় সম্মুখ পৃষ্ঠীয় ধমনী আর সম্মুখ পৃষ্ঠীয় বাহিকা, তারপরে 7টি প্রকোষ্ঠ নিয়ে হৃদযন্ত্র, 7টি প্রকোষ্ঠ থাকে, পরপর এভাবে সাজানো থাকে। তারপরে পশ্চাৎ পৃষ্ঠীয় বাহিকা, আমরা এগুলোকে চিহ্নিত করব। সম্মুখ পৃষ্ঠীয় বাহিকা, হৃদযন্ত্র, আর এটা হচ্ছে পশ্চাৎ পৃষ্ঠীয় বাহিকা। এদের এই পৃষ্ঠীয় বাহিকা অবস্থানটা ঠিক দেহের পৃষ্ঠ দিকে, আর যে হিমোসিল এদের সমস্ত দেহগহ্বর, এটা আবার 2টা পর্দা দ্বারা পৃথককৃত থাকে। উপরের দিকে পর্দাটিকে বলা হয় পৃষ্ঠীয় পর্দা, আর নিচের দিকের পর্দাটাকে বলা হয় অঙ্কীয় পর্দা। পৃষ্ঠীয় এবং অঙ্কীয় পর্দা দ্বারা পৃথককৃত এদের হিমোসিলটি 3টি সাইনাসে বিভক্ত হয়। পৃষ্ঠীয় সাইনাসকে বলা হয়, এই সাইনাসটিকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস, মাঝের যেখানে ভিসেরা অর্থাৎ কোষ্ঠিকালি থাকে এটাকে বলা হয় ভিসেরাল সাইনাস। আর নিচের দিকের অঙ্কীয় পর্দার নিচে যে হিমোসিলের অংশটি, এটাকে বলা হয় পেরিনিউরাল সাইনাস। পেরিনিউরাল সাইনাস কেন বলা হয়? কারণ মূলত এই সাইনাসে এদের স্নায়ুরজ্জু অর্থাৎ এদের নার্ভাস সিস্টেমের সমগ্র দেহে বিস্তৃত এই নার্ভাস সিস্টেমের অংশটি এই অংশ দিয়ে বাহিত হয়। তো এখানেই থাকে বিধায় এটাকে পেরিনিউরাল সাইনাস বলা হয়। এইভাবে এদের হিমোসিল 3টি সাইনাসে বিভক্ত হয়। এদের মস্তকে একটি সাইনাস থাকে, এভাবে এদের রক্ত সংবহন তন্ত্রের অংশগুলো মোটামুটি গঠিত হয়। এদের অঙ্কীয় যে সাইনাসটি অর্থাৎ পেরিনিউরাল সাইনাসটি, এর সাথে এদের উপাঙ্গের মধ্যস্থ ফাঁকা স্থানগুলো সংযুক্ত থাকে। তোমরা রক্ত সংবহন তন্ত্রের শুধু এই যে পৃষ্ঠীয় বাহিকা, তারপরে হিমোসিল, এই অংশগুলোই, তারপরে মস্তিষ্কের সাইনাস, এই অংশগুলো নিয়ে শুধু এদের রক্ত সংবহন তন্ত্র গঠিত হয় না। এদের যে উপাঙ্গগুলো থাকে অর্থাৎ যেমন ডানার ভেতরে শিরা উপশিরা, যার মধ্য দিয়ে কতগুলো চ্যানেল দেখা যায়, এর মধ্য দিয়ে এদের রক্ত বাহিত হয়, হিমোলিম বাহিত হয়। তারপরে যে এদের যে অন্যান্য উপাঙ্গগুলো, যেমন চলন উপাঙ্গ, পা, 3 জোড়া পা থাকে, উদরের যে উপাঙ্গগুলো, এগুলোর ভেতরে ফাঁকা স্থান থাকে, নলাকার ফাঁকা স্থান থাকে চ্যানেলের মতো, এগুলোর মধ্য দিয়ে হিমোলিম বাহিত হয়। তো অ্যান্টিনার মধ্য দিয়ে অনুরূপভাবে হিমোলিম বাহিত হতে পারে। এই উপাঙ্গগুলোর মধ্য দিয়ে হিমোলিম বাহিত হওয়ার মূল কারণটা হচ্ছে এই উপাঙ্গগুলোর ধীরতা সৃষ্টির জন্য। যখন ঘাসফড়িং উড্ডয়নের জন্য উদ্যত হয়, তখন এর মধ্যস্থ শিরা উপশিরাগুলোর মধ্য দিয়ে হিমোলিম বাহিত হলে শিরা উপশিরাগুলোর ধীরতা বৃদ্ধি পায়, ফলে এরা ডানাকে প্রসারিত করতে পারে। যখন এরা উড্ডয়নের জন্য উদ্যত হয়, তখন ডানা প্রসারিত হয়, এর ভেতরে রক্ত বাহিত হয়। উড্ডয়ন সম্পন্ন হবার পর যখন এরা আবার
বিশ্রামরত অবস্থা থাকে, লক্ষ্য করে দেখা যাবে যে এদের ডানা সংকুচিত হয়ে আসে, অর্থাৎ চ্যানেলের মধ্যস্থ হিমোলিম আবার এদের হিমোসিলে ফেরত আসে, ডানা সহজে সংকুচিত হতে পারে, ডানাকে এরা তখন গুটিয়ে রাখে। এভাবে বিভিন্ন উপাঙ্গগুলোকে এরা ব্যবহার করে থাকে রক্ত সংবহনতন্ত্রের সহযোগিতায়। তো যাই হোক, সার্বিকভাবে এদের রক্ত সংবহনতন্ত্রের অংশ যেটা আমরা বলছিলাম যে পৃষ্ঠীয় বাহিকা, এটা মস্তিষ্কের সাইনাসের সাথে মিলিত হয়, আর এখানে 7টা প্রকোষ্ঠ থাকে। প্রত্যেকটা প্রকোষ্ঠ গঠনটা হচ্ছে এরকম, দুই পাশে দুটি ফাঁকা স্থান থাকে বা ছিদ্র থাকে, এগুলোকে বলা হচ্ছে অস্টিয়া ছিদ্রের মধ্য দিয়ে এই প্রকোষ্ঠগুলো রক্ত গ্রহণ করে। পশ্চাৎ প্রকোষ্ঠ থেকেও রক্ত গ্রহণ হয়ে থাকে, তবে একবার অস্টিয়ার মাধ্যমে এরা রক্ত গ্রহণ করে প্রকোষ্ঠগুলো পূর্ণ হয়, এরপরে অস্টিয়া বন্ধ হয়ে যায়, তারপরে প্রত্যেকটা প্রকোষ্ঠ রক্তপূর্ণ প্রকোষ্ঠ সংকুচিত হয়ে আবার সম্মুখ প্রকোষ্ঠে রক্ত বহন করে। এইভাবে একটি প্রকোষ্ঠ থেকে আরেকটি প্রকোষ্ঠে ক্রমানুসারে রক্তের পরিবহন ঘটে। এদের প্রতিটা প্রকোষ্ঠের কিনারা থেকে দুই পাশে এরকম এক ধরনের পেশি থাকে। এই পেশিগুলোকে বলা হচ্ছে অ্যালারি পেশি। এদের দেহের পৃষ্ঠ দিকের তোমার যে ইয়েগুলো থাকে, স্ক্লেরাইডগুলো থাকে, স্ক্লেরাইটের সাথে এই অ্যালারি পেশি সংযুক্ত থাকে। স্টারনাম যেটাকে আমরা বলি, টার্গামের সাথে এই অ্যালারি পেশিগুলো সংযুক্ত থাকে। তো এদের প্রকোষ্ঠগুলো কার্ডিয়াক পেশি দ্বারা গঠিত না থাকায় এই বিশেষ পেশির উপস্থিতি পরিলক্ষিত হয়। এগুলোর কার্যকারিতায়, অ্যালারি পেশির কার্যকারিতায়, আমরা বানানটা হচ্ছে এরকম, অ্যালারি পেশি। তো অ্যালারি পেশির কার্যকারিতায় তোমার এদের প্রকোষ্ঠগুলো সংকোচন প্রসারণ নির্ভর করে। যখন অ্যালারি পেশি সংকুচিত হয় দুই পাশ থেকে, পৃষ্ঠ দিক থেকে দুই পাশ থেকে এভাবে সংকুচিত হলে তখন প্রকোষ্ঠ প্রসারিত হয়। আবার যখন অ্যালারি পেশি শিথিল হয় তখন প্রকোষ্ঠগুলো সংকুচিত হয়। অ্যালারি পেশি সংকোচনে প্রকোষ্ঠ প্রসারিত হলে অস্টিয়া দিয়ে এরা পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত গ্রহণ করে, তারপরে প্রকোষ্ঠটি রক্তপূর্ণ হয়। এরপরে প্রকোষ্ঠ যখন শিথিল হয়, অ্যালারি পেশি যখন শিথিল হয় তখন প্রকোষ্ঠ সংকুচিত হয়, আর তখনই রক্তপূর্ণ প্রকোষ্ঠ থেকে সম্মুখ প্রকোষ্ঠে রক্তবাহিত হয়। পেছনের দিকে থাকে পৃষ্ঠীয় বাহিকা, যেটি পেরিভিসেরাল সাইনাসের কাছাকাছি অবস্থান করে। তো এই হচ্ছে মোটামুটি এদের রক্ত সংবহনতন্ত্রের অংশগুলো। আমরা এর মধ্য দিয়ে কিভাবে রক্তের পরিবহন ঘটে সেটা দেখতে পারি। তো এরা একটু আগে বলছিলাম যে এদের প্রতিটি প্রকোষ্ঠ পৃথকভাবে রক্ত গ্রহণ করে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে। অস্টিয়া দিয়ে এই অ্যালারি পেশির কার্যকারিতায় সংকোচন প্রসারণের মাধ্যমে প্রকোষ্ঠ সংকুচিত প্রসারিত হয়, আর এই পেশির কার্যকারিতায় প্রতিটি প্রকোষ্ঠ পেরিকার্ডিয়াল সাইনাস থেকে পৃথকভাবে রক্ত গ্রহণ করে। রক্তপূর্ণ হবার পর একটি প্রকোষ্ঠ থেকে আরেকটি প্রকোষ্ঠে ক্রমানুসারে রক্ত এভাবে বাহিত হয়। পশ্চাৎ পৃষ্ঠীয় বাহিকা দেহের পশ্চাৎ অংশ থেকে, হিমোসিলের পশ্চাৎ অংশ থেকে রক্ত গ্রহণ করে। তো এই প্রকোষ্ঠগুলোর কার্যকারিতায় এই পশ্চাৎ পৃষ্ঠীয় বাহিকার মাধ্যমে সংগৃহীত রক্ত প্রকোষ্ঠে এসে পৌঁছায়। এইভাবে ক্রমানুসারে শেষ পর্যন্ত রক্ত মস্তিষ্কের সাইনাসে এসে পৌঁছায়। মস্তিষ্কের সাইনাস থেকে রক্ত পেরিভিসেরাল সাইনাসের মধ্য দিয়ে বাহিত হয়। পেরিভিসেরাল সাইনাস এর মধ্য দিয়ে বাহিত রক্ত অঙ্কীয় পর্দা ভেদ করে রক্ত পেরিনিউরাল সাইনাসে বাহিত হয়। এভাবে রক্তের আদান প্রদান হতে পারে। পেরিনিউরাল সাইনাসে বাহিত হয়। পেরিনিউরাল সাইনাস থেকে অতঃপর রক্ত পশ্চাৎ হিমোসিলে বাহিত হয়। পশ্চাৎ হিমোসিলে আসা রক্ত
পশ্চাৎপৃষ্ঠীয় বাহিকার মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে। অঙ্কীয় পর্দার মধ্য দিয়েও কিছু রক্ত আদান প্রদান হতে পারে। তো এইভাবে পেরিকার্ডিয়াল সাইনাসে রক্ত এসে পৌঁছলে বা পশ্চাৎপৃষ্ঠীয় বাহিকার মাধ্যমে রক্ত সংগৃহীত হলে পশ্চাৎপৃষ্ঠীয় বাহিকা থেকে কিংবা পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত আবার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো গ্রহণ করে। এভাবে প্রকোষ্ঠগুলোর কার্যকারিতায়, হৃদযন্ত্রের কার্যকারিতায় রক্তের একটি গতি সৃষ্টি হয়, আর এই গতির ফলেই এদের দেহের অভ্যন্তর দিয়ে রক্ত বাহিত হয়। পশ্চাৎ যে সাইনাস অর্থাৎ পেরিনিউরাল সাইনাসের সাথে উপাঙ্গগুলোর সরাসরি রক্ত পরিবহন হয়ে থাকে। প্রত্যেকটি উপাঙ্গের শুরুতে এক ধরনের ছোট পেশি নির্মিত রক্ত পরিচালিত হওয়ার একটি বিশেষ নিয়ন্ত্রক যন্ত্র থাকে। এগুলোর কার্যকারিতা প্রত্যেকটা উপাঙ্গের মধ্যে রক্ত বাহিত হয়। একটু আগে বলছিলাম যে কেন বা কিভাবে এই রক্ত বাহিত হয় এবং সেটা কি কাজে লাগে। উপাঙ্গগুলোর মধ্যে বাহিত রক্ত যেমন প্রবাহিত হতে পারে তেমনি প্রত্যাহার হয়ে ফিরে আসতে পারে। তো এভাবে এদের দেহের অভ্যন্তরে সমস্ত দেহে রক্ত বাহিত হয়। এখন একটি বিষয় লক্ষণীয়, যেদের হৃদযন্ত্র অর্থাৎ পৃষ্ঠীয় এবং এর সাথে সম্পৃক্ত যে রক্ত সংক্ষিপ্তাকার দুটো বাহিকা, পৃষ্ঠীয় বাহিকা, এর মধ্যে রক্তের পরিবহন সীমাবদ্ধ থাকে না। উচ্চ শ্রেণীর প্রাণীতে যেমন মানুষের রক্ত সংবহন তন্ত্র তোমরা পড়েছিলা যে হৃৎপিণ্ড এবং রক্তবাহিকা অর্থাৎ শিরা, ধমনী, কোষিক জালিকা এর মধ্য দিয়ে রক্তের পরিবহন সম্পন্ন হয়ে থাকে। এই রক্তবাহী নালিকা বা হৃৎপিণ্ডের বাইরে রক্তের সংবহন হয় না। এর মধ্যে আবদ্ধ থাকে বিধায় মানুষের রক্ত সংবহনকে বলা হয় বদ্ধ রক্ত সংবহন। কিন্তু আমরা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করে দেখতেছি যে পৃষ্ঠীয় বাহিকা সংক্ষিপ্তাকার এই রক্ত সংবহন ব্যবস্থা, যার মধ্য দিয়ে রক্ত বাহিত হওয়া ছাড়াও এদের দেহের অভ্যন্তরে ফাঁকা স্থান অর্থাৎ হিমোসিল রক্ত পরিবহনের অংশ হিসেবে, রক্ত সংবহনের অংশ হিসেবে কাজ করে। এছাড়া উপাঙ্গগুলোর মধ্য দিয়ে রক্তের পরিবহন হয়ে থাকে। তার মানে দেখা যাচ্ছে যে এদের রক্ত বদ্ধ থাকে না, আবদ্ধ থাকে না, এদের রক্ত উন্মুক্ত পরিবহন ঘটে থাকে। এই জন্য এদের ঘাসফড়িংয়ের রক্ত সংবহনকে উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। তো ঘাসফড়িংয়ের এভাবে আমরা রক্ত সংবহন এবং রক্ত সংবহন কৌশল, রক্ত সংবহন তন্ত্রের অংশগুলো এবং রক্ত সংবহন কৌশল আমরা ভালো করে পড়ে নিব। আমরা ক্যাপশন লিখব। যাই হোক, আমরা ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র ভালো করে পড়ব, এটা বেশ গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয়, তোমরা এর আগে সিলোমের গঠন পড়েছিলা। সিলোমের সাথে হিমোসিলের অর্থাৎ এই যে দেহগহ্বর, উচ্চ শ্রেণীর প্রাণীদের দেহগহ্বর হচ্ছে সিলোম, আর ঘাসফড়িংয়ের আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহগহ্বর হচ্ছে সিলোমটি পরিবর্তিত হয়ে হিমোসিলে পরিণত হয়। তো তোমরা হিমোসিল কাকে বলে সেটা তো জানোই। হিমোসিল দেহের অভ্যন্তরের সিলোমটি ভ্রূণীয় বিকাশের সময় সৃষ্ট সিলোমটির পেরিটোনিয়াম পর্দা ক্ষয়প্রাপ্ত হয়ে দেহের উভয় প্রান্তে বা দেহগহ্বরের উভয় প্রান্তে সীমিত আকারে থাকে, আর এটি অতঃপর রক্ত সংবহন তন্ত্রের অংশ হিসেবে পরিবর্তিত হয়ে রক্ত সংবহন তন্ত্রের অংশ হিসেবে কাজ করে। এই জন্য এই ধরনের দেহগহ্বরকে হিমোসিল বলা হয়ে থাকে। হিমোলিম পূর্ণ পরিবর্তিত ছিল, আমরা যদি বিষয়টিকে যদি এক কথায় রিয়েলাইজ করতে চাই, হিমোলিম পূর্ণ পরিবর্তিত ছিল, এটাই হচ্ছে হিমোসিল। আমরা ঘাসফড়িংয়ের এই রক্ত সংবহন তন্ত্র আলোচনা আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা এর ঘাসফড়িংয়ের অন্যান্য অঙ্গতন্ত্র সম্পর্কে জানতে পারবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।